শীতকাল মানে ঘুরু ঘুরু মন, তবে এই শিশু মনকে সঙ্গী করেই ৮ থেকে ৮০ সকলে মিলে কিন্তু এবার পাড়ি দিতেই পারি আমরা রয়্যাল বেঙ্গল রহস্যে। কিভাবে? কারণ এবার ফেলুদা গোয়েন্দাগিরি আসতে চলেছে হইচইতে, আর তাই সকলে মিলে হই হই করে রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে আমরা এবার আজকে আড্ডাটা জমিয়ে ফেলি। কারণ আমাদের সাথে রয়েছেন আজকে ডিরেক্টর মহাশয়, রয়েছেন টোটাদা, রয়েছেন অবশ্যই অনির্বাণদা এবং কমলেশ্বর মুখার্জি। সকলকে স্বাগত জানাই। এবং মানে শুরুটাই আর কি হচ্ছে এই ছোটবেলা একটা ডুব দিয়ে। প্রথমে সেই জন্য জিজ্ঞাসা করো, ফেলুদা ছোটবেলায় কে কে পড়েছো? ফেলুদা ছোটবেলায় কে কে পড়েছো? কে কে পড়েছো আমাদের মধ্যে? সবাই। আমি সেই কারণে খুব অবাক হয়ে গেলাম প্রশ্নটা শুনে। আমি ভাবলাম বোধহয় আমি ভুল শুনেছি। আমরা সবাই ফেলুদা বহুবার পড়েছি। আমি তো মানে যত আমার বয়স বেড়েছে ততই আবার আবার করে সেই একই গল্প পড়ে নতুন নতুন কিছু আবিষ্কার করেছি। আর সব থেকে প্রিয়? সোনার কেল্লা। অনির্বাণদা? আমি আগে আমি আগে ফিল্ম দেখেছি, তারপরে পড়েছি। হ্যাঁ, মানে একটু উল্টো, কিন্তু পড়েছি সব। মানে যখন পড়তে শুরু করেছি তখন পড়েছি। আর একটা জিনিস হয়েছে সেটা যেহেতু আগে ছবি দেখেছি, পরে যখন গল্পগুলো পড়তাম আমি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়, মানে সন্তোষ দত্ত আর মানে আমাদের সিদ্ধার্থ বাবু, ওনাদেরকেই দেখতাম ওই চরিত্রগুলো। পড়তে পড়তে একটা ছবি তৈরি হয় না, সেটা ওই ছবিগুলোই তৈরি হতো। ঠিক, পড়েছি সব। কমলবাবু? ছোটবেলায় জন্মদিনের গিফট ছিল মোটামুটি, তখন বোধহয় আমার 7 বছর বয়স। সেই সময় থেকে শুরু হয়, আর তারপর প্রত্যেক বছরই পড়েছি। প্রথম যেটা হাতে পেয়েছিলাম সেটা রাজশাহী আংটি। আর সবচেয়ে প্রিয় গল্প যদি বলি, অবশ্যই সোনার কেল্লা। বাহ, বেশ। এবার এই ফেলুদার সাথে জার্নি শুরু হয়েছে, কিন্তু আমরা ফেলুদার গল্প সবাই কম বেশি, যেটা বলছিল একটু আগে টোটাদা, যে পড়েছি মানে পড়ি, আমরা সবাই পড়েছি আর কিরকম বিষয়টা রয়েছে, তো সবাই গল্পটা জানি। তাই আমি বেশি ঢুকবো না সিরিজের মধ্যে, অবশ্যই যাব না। যেটা জানবো সেটা হচ্ছে যে যেহেতু ফেলুদার মগজাস্ত্রটাই সব থেকে প্রধানভাবে কাজ করে এবং তিনি কিছুই ভোলেন না, তোমাদের তিনজনের মানে টোটাদা, অনির্বাণদা এবং কমলবাবু, তিনজনকে বলতে হবে যে খুব জেনারেলি তোমরা কি ভুলে যাও চট করে। যেরকম হয় না যে বাড়ির চাবিটাকে এটা কোথায় রাখলাম, শুনবো সেরকম। আজকে এই মোবাইল স্ক্রলিংয়ের যুগে একটা ব্রেন রট হচ্ছে, বা একটা ব্রেন ফগ, নিদেন পক্ষে একটা ব্রেন ফগ হচ্ছে। তো অনেক যেগুলো জানা জিনিসও হুট করে জিজ্ঞেস করলে না খানিক্ষণ হাতড়াতে হয় স্মৃতি। তো সেইটা আজকাল খুব হচ্ছে দেখছি, বিশেষ করে মোবাইলে খানিক্ষণ স্ক্রোল করার পর খুব সাধারণ একটি প্রশ্ন করলো, তার উত্তর দিতে কয়েক সেকেন্ড সময় লেগে যাচ্ছে, যেটা এমনিতে আমার ঠোঁটস্থ। তাই হ্যাঁ, আজকাল এই জিনিসটা হচ্ছে, কিন্তু অভ্যেসও পরিণত হয়েছে। তাই নতুন বছরের রেজলিউশন যে এবার একটু মোবাইল স্ক্রোলিংটা কম করতে হবে। আচ্ছা, আমি খুব কমন জিনিস যেগুলো মানে সেগুলো খুঁজে পাই না। হ্যাঁ, মানে ধরো আমি চশমা বাড়িতে, এখন তো লেন্স পরে থাকি আমি সবসময়, মানে চোখের ইয়ের জন্য, পাওয়ারের জন্য। তো বাড়িতে গেলে সেটা খুলে আমি চশমা পরি। চশমা একটা কমন জিনিস, কোথায় রাখি খুঁজে পাই না। তারপরে চাবি খুঁজে পাই না, ওয়ালেট খুঁজে পাই না। মানে আমি সব কিন্তু ঠিক করা আছে, এটা এখানেই রাখার কথা, কিন্তু ভুলে যাই। আর আরেকটা যেটা বদ অভ্যেস হয়েছে এখন, বা হয়তো মানে কি জানি কেন হয়েছে, মানে যেটাই খুঁজে পাই না আমার মনে হয় হ্যাঁ কিছু একটা রিমোট দিয়ে করলে সেটা বেজে উঠবে, লোকেট করতে পারবো। আমার মানে এটা কিন্তু রিপিটে একবার দুবার ভুল হওয়ার পর তো মানুষের এটা সংশোধন হয়ে যাবে, যেটা হওয়ার কথা না এটা হবে না। কিন্তু আমি এই ভুলটাও আবার রিপিটেডলি করছি, যে বারবার মনে হয় যে সবটাকেই এখন মোবাইল মনে হয়। চাবিও মোবাইল, আর চশমাও মোবাইল, আর যা মোবাইল তো মোবাইলই। হ্যাঁ, আবার আমি যে মিস কল দিয়ে দেখবো, সেই যে ইচ্ছাটা, সেটা আমার কখন থাকবে? যখন আরেকটা ফোন থাকবে, আমি তো একটাই ফোন। মাথা হয়তো খারাপ হয়ে যাচ্ছে। পর্দার লালমোহন বাবুর সাথে কথা বলার সময় পিছন দিক থেকে হঠাৎ করে আবার বাঘের আওয়াজও এলো, মানে বোঝা গেল রয়্যাল বেঙ্গল রহস্য কিন্তু একদম জমজমাট। রয়্যাল বেঙ্গল রহস্য তো জমছে। একটু এবার আসবো কমলদার কাছে, যে এটা হয় না খুব স্বাভাবিকভাবে ভুলে যাওয়ার, খুব কমন জিনিস কি এরকম হয় যে ভুলে যান? খুব কমন জিনিস যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে তারিখ। ও, আর তোমার তারিখ আমি বার মনে থাকে না, মানে আজকে কি বার, তারিখটা তবুও বা মনে রাখতে পারি, কিন্তু আজকে কি বার জিজ্ঞেস করলে বলতে পারবো। হ্যাঁ, এটা একটা সমস্যা। সামনে লিখে রাখলে, এটা টাঙিয়ে রাখলে ভালো হয়। দেখেও নি মাঝে মধ্যে, 1 নম্বর কথা। 2 নম্বর যেটা মাঝে মধ্যেই খুঁজে পাই না, সেটা হচ্ছে মোবাইলটাই। হ্যাঁ, তার ফলে অনেক হোয়াটসঅ্যাপ, SMS, অনেক মানে
কল টল সব মিস করে পরে ম্যানেজ করার চেষ্টা করি। সত্যি কথা বলবো, এই দুনিয়ায় আজকাল নিজেকেই খুঁজে পাচ্ছি না, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয়। দারুণ দামি কথা। ঠিক, যেটা নিয়ে আরেকটা জিনিস নিয়ে আসবো, যেহেতু এক্ষুনি ফেলুদার একটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, সেরকম লালমোহন বাবুর কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, খুব পাল্প কমেডি, মানে ভীষণ ছোট ছোট জিনিস দিয়ে এমন সুন্দর মজা করে কথা বলেন, সেটা রয়েছে। সেটা আমি এক্ষুনি উদাহরণে পেলাম, অনির্বাণদার সাথে কোথাও একটা গিয়ে লালমোহন বাবু কোথাও মিশে যাচ্ছেন আর কি। শুটিং চলাকালীন অনির্বাণদার এরকম কিছু ছিল যে কথাগুলো মানে ওই হজবরল কিন্তু মিলে যাচ্ছে, মজার বেশি। একটুখানি শুনবো, আগে আসবো টোটাদার কাছে। অনির্বাণকে ও কিন্তু সন্তোষ দত্তর মতোই অনেকটা সিরিয়াস ব্যক্তি জীবনে। উনি, তুমি আপনারা যারা দেখছেন অনির্বাণকে, মনে হতে পারে সবসময় হাসি খুশি, বেশিরভাগ সময় থাকে, আমাদের পছন্দের লোকজন হলে পরে থাকে, কিন্তু এমনিতে কিন্তু খুব সিরিয়াস হয় এবং তার কিছু কিছু মুড সুইংসও হয় মাঝে মাঝে। তো সেটা কিন্তু আপনাকে গেজ করতে হবে। আর তবে ওর সঙ্গে যেটা খুব ভালো লাগে, যখন আমরা তিনজন মিলে আড্ডা দিই, একটা অসমবয়স্ক বন্ধুত্ব। আমি আরও মোটামুটি একই বয়সী, তবে কল্পন তো আমাদের থেকে অনেকটা ছোট, তাই আমরা তিনজন যখন আড্ডা দিই তখন একেবারে প্রত্যেকেরই গড় বয়স হয়ে যায় প্রায় 15। সেই সময়টা খুবই ভালো লাগে। একটুখানি এবার কমলবাবুর কাছে আসি, অনির্বাণদাকে নিয়ে এই যে মজার কিছু ওয়ার্ডগুলো হয় না, সেই ওয়ার্ড নিয়ে বা কাজ করার অভিজ্ঞতা একটুখানি যদি শুনি। মারাত্মক অভিজ্ঞতা, মানে মারাত্মক বলে দিয়েছেন। হ্যাঁ, দারুণ দারুণ অভিজ্ঞতা। মানে হচ্ছে, আমি একটা বিষয় বলতে পারি, অভিনয় নিয়ে আমি কিছু বলছি না, ওরা দুজনেই অত্যন্ত প্রতিষ্ঠা অভিনেতা, সুতরাং সেটা নিয়ে আমি কিছু বলছি না, বলার কিছু নতুন করে নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ঠিক সময় ক্যামেরা বুঝে ঠিক পজিশনে যাওয়া, সেটা মানে সেটা একেবারে শিক্ষণীয়। হ্যাঁ, এটা এটা এক নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে এটা বহুকাল ধরে করার চেষ্টা করছি, সত্যি বলছি জীবনে এটা করতে পারিনি। সারা বছর সব কিছু লিখে টিকে শীতকালে শুটিং করার ইচ্ছে হয়, কিন্তু প্রত্যেকবারই দেখি যে সেই সব প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে আলটিমেটলি শুরু হয় ব্যাপারটা মে জুন। হ্যাঁ, এবং তখন আসল গণ্ডগোলটা শুরু হয়। কিন্তু তখন এই যে অনির্বাণ হাসছে, এই যে পেছনে বাঘের আওয়াজ হচ্ছে, কুলকুল করে জল যাচ্ছে, এইরকম একটা অ্যাম্বিয়েন্স, হ্যাঁ, এই অ্যাম্বিয়েন্সটা এরকম থাকবে না। তো না, সেটা নয়, জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি সত্যি মানে মানে বন্ধুত্ব বা খুব তাড়াতাড়ি অনির্বাণ টোটা ওদের সঙ্গে যে জিনিসটা হয়েছিল, মোটামুটি চোখের ভাষায় আদান প্রদান হয়ে যেতে পারে, বেশি কথা বলতে হয় না, আমার তো তাই মনে হয়েছে। এবার একটু টোটাদার সম্পর্কে শুনি, যাকে অনেক মানুষই ফেলুদা দেখার পর অনেক মানুষই বলেছে যে ফেলুদার যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং ফেলুদা গল্পটা পড়ার পর যেটা মাথায় আসে, তার সাথে টোটাদাকে সকলেই প্রায় মিলিয়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে এটা আমি বলবো, মানে উই অল ওড ইট টু সৃজিত, যে যে ছবিগুলো সত্যজিৎরা এঁকেছিলেন, টোটা, অনির্বাণ এবং কল্পন, তিনজন কিন্তু অবিকল। হ্যাঁ, 1 নম্বর কথা, মানে এটা একদম অবিকল। মানে আমার মনে হয় যে এই ট্রায়োটা, মানে আমি ছোট করছি না, আগে যারা করেছেন তারা প্রবাদপ্রতিম অভিনেতা, আমি তা বলছি না, আমি বলতে চাইছি যে একদম অবিকল, ঠিক গল্পটা পড়লে বা সত্যজিৎ রায়ের ছবি দেখলে যেটা মনে হয় ওরা তাই। 1 নম্বর। 2 নম্বর যেটা বিষয় টোটার ক্ষেত্রে বিশেষ করে, সেটা হচ্ছে যে মানে টোটা, অনির্বাণও তাই, আসলে ওরা শিক্ষিত অভিনেতা এবং দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে রয়েছে। বিশেষ করে টোটার কথা যদি বলি, তো টোটা কিন্তু ছোটবেলা থেকেই ফেলুদা ব্যাপারটাকে আত্মস্থ করতে পেরেছে এবং আত্মস্থ করে একটা এমন পর্যায়ে নিয়ে গেছে, সত্যি কথা বলতে, যে ফেলুদার বিষয়টা আমার মনে হয় যে টোটা খুব ভালো জানে। সেটার অনেক কারণ আছে, সেটাও নিজের সঙ্গে অনেকদিন ধরে সন্দীপ রায় বা বাবুদার সঙ্গে থাকার কারণে, আদান প্রদানের কারণে, ছবি দেখার কারণে, গল্প জানার কারণে সেইটা হয়েছে। তো সেই জন্যে মানে খুব সুবিধে হয় ওর সঙ্গে এই চরিত্র করতে। মানে আমার তো মনে হয়েছে ভীষণ সুবিধাজনক। রাদার দেয়ার ইনপুটস ওয়ার মানে প্রিডমিনেন্টলি মানে ভেরি ইন্টারেস্টিং, যেটা হয়তো এমনও হয়েছে অনেক ক্ষেত্রেই
যে স্ক্রিপ্টে লেখা ছিল না বা আমি আগে ভাবিনি, কিন্তু সেটা ওরা নিজেরা ভেবেছেন এবং করেছে, এবং অ্যাকচুয়ালি দ্যাট সুপারসিডেড দ্য স্ক্রিপ্ট। বাহ, এই তুমি দরকার হলে ওটা এই পোর্শনটা কেটে দিও, বাট ওইটা কি বললে প্রথম অংশটাও বুঝতে পারি, যেটা হচ্ছে যে কোন টাইমে কোথায় পৌঁছে যেতে হয় এটা এটা মানে আমি বলতে চাইছি, হ্যাঁ এইটা কিন্তু খুব সিরিয়াস। সেটা হচ্ছে যে কম্পোজিশনগুলোর একটা জটিলতা আছে, কিন্তু জটিলতা কোথায়? ট্রায়ও তো এবার পাশাপাশি দাঁড়িয়ে তিনজন হাঁটছে এরকম তো করা যায় না, মানে তাহলে সেটা খুব ব্ল্যান্ড একটা খুব মানে বাজে ফ্রেম হবে। কিন্তু ওই একটু আগু পিছু করতে গেলেই কিন্তু লেন্স ওয়াইজ বা অ্যাঙ্গেল ওয়াইজ সবসময় হয় যে কেউ ওভারল্যাপে চলে যাচ্ছে, কেউ ওভারল্যাপে মানে একটু ওভারল্যাপ থেকে বেরোলো কিন্তু প্রপারলি মানে স্যাটিসফ্যাক্টরি হলো না। সেই জায়গাটাতে গাড়ি সিন ইত্যাদি অনেক কিছু জায়গায় দেখেছি যে ক্যামেরা নেওয়ার ক্ষেত্রে মানে আমি ক্যামেরাটাকে মানে অ্যাজ ইফ যেন ক্যামেরাটা দেখতে পাচ্ছি, মানে মনিটর যেন অনির্বাণ দেখছি, আমি সেইটা বলতে চাইছি। মানে কম্পোজিশনালি সেইখানে পজিশন নিয়ে নিচ্ছি, এইটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। বাহ, অপূর্ব। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন টোটাদার কাছে ডেফিনেটলি, যে আমরা জানি যে ফেলুদা ভীষণ চারমিনার সিগারেটের ভক্ত, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ভীষণভাবে হেলদি লাইফস্টাইল ফলো করছি এবং টোটাদা নিজে খুব হেলদি লাইফস্টাইল ফলো করে। তো টোটাদাকে বলবো যে ফেলুদাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে সব থেকে ভালো বিকল্পে রাস্তা যদি বলতে হতো তাহলে তুমি সেটা কি বলতে? সিগারেটের বিকল্প? হ্যাঁ, কিন্তু সেটা তো রায়বাবু 80-র দশকের গোড়ার দিকেই করে দিয়েছে, যখন উনি নিজেই বুঝতে পেরেছিলেন বা পড়েছিলেন যে নিকোটিনের ইল এফেক্টসগুলো। তো তখন উনি কিন্তু বেশ কয়েকটা গল্পে তোপসের মুখে বলিয়েছে, যখন লালমোহনবাবু জিজ্ঞেস করছে তোমার দাদা কি সিগারেট খাওয়াটা কমিয়ে দিচ্ছে, বলে হ্যাঁ এখন দিনে 2টো করে, তার বেশি খাচ্ছে না। কারণ উনি তো তখন উপলব্ধি করেছিলেন, আরে আমি তো আমার শিশু সাহিত্য হিসেবে লিখছি, সেখানে একটা নট আ ভেরি গুড হ্যাবিট আমি এটা ইনকালকেট করছি কীভাবে, কেন এই অভ্যাসটা ধরিয়ে দিচ্ছি সব কচি মনের মধ্যে। সেই কারণ উনি কমাতে শুরু করেছিলেন। আমার ধারণা উনি যদি এখন ফেলুদাকে লিখতেন তাহলে হয়তো সিগারেটটা খুব একটা ইনক্লুড করতেন না, যেটা এত স্পষ্টভাবে লেখা। তবে হ্যাঁ, যেহেতু আমরা সবাই জানি যে ফেলুদা প্রকারান্তরে সত্যজিৎ রায়, তাই ওনার যে হ্যাবিটসগুলো উনি ফেলুদার মধ্যে দিয়েছেন, কিন্তু সেটা আবার কাউন্টার করে দিয়েছেন। ফেলুদাকে যেরকম সিগারেট মানে ধূমপাই হিসেবে দেখানো হয়েছে, সেরকম আবার যোগাসনে পারদর্শী এবং যোগাসন করার ব্যাপারে অসম্ভব ডিসিপ্লিন, সারা রাত জাগার পরও সকালবেলা উঠে যোগাসন করেন, সেটাও করে দিয়েছে। আহারে পরিমিতি বোধ, জীবনযাত্রার পরিমিতি বোধ, এটাও কাউন্টার ব্যালেন্স করিয়ে দিয়েছে। টোটাদা নিজে তুমি ফেলুদার সাথে চরিত্রের অনেকগুলো জায়গায় মিল পাও নিশ্চয়ই? কয়েকটা জায়গায় আমি অনুপ্রাণিত হই, কারণ উনি মহামানব, উনি সারা জীবন আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। এক হচ্ছে ওনার দৃঢ়চেতা একটি মানসিকতা, হার না মানা যে মানসিকতা, এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন। তৃতীয় হচ্ছে যে আমি আগে হৃদয়ের কথা শুনব, যে কারণে উনি ওই একটা 28 বছর বয়সে মাল্টি ন্যাশনাল ব্যাংকে চাকরিটা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ডিটেকশনটাকে পেশা হিসেবে নিতে পারার মতো সেই সাহস। এই কয়েকটা দিক বা শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন, আহারে পরিমিতি বোধ, জীবনযাত্রায় পরিমিতি বোধ, সব কিছুতে একটা, এবং যা কিছু আছে তার মধ্যে একটা উষ্ণতা থাকে, কিন্তু সেই উষ্ণতা অনেকটা ঢাকা। এই জিনিসগুলো ভীষণভাবে আমাকে, আমি একটা ফ্যান বয় থেকেই শুরু করি, তখন ফেলুদাটা করি। আমি তখন ফেলুদা নিজেকে মনে করি না, আমি ফেলুদার ফ্যান বয় হিসেবে নিজেকে মনে করি। এবার ফেলুদার কথা হচ্ছে, পাশে অবশ্যই লালমোহন বাবু। তো লালমোহন বাবুর চরিত্রের মধ্যে থেকে তোমার মানে অনির্বাণদার সব থেকে বেশি হাস্যকর বিষয়টা কি লাগে? কারণ আমরা লালমোহন বাবুর প্রেজেন্সটাই আমাদের কাছে ভীষণভাবে মজার, কারণ সেটা একটা আলাদাই মাত্রা তৈরি করে পুরো এতে। আমার কাছে কিন্তু লালমোহন বাবু কখনো কমেডি চরিত্র হিসেবে মনে হয়নি, আমি কখনো সেভাবে দেখিনি। আমি দেখেছি সেটা হচ্ছে অত্যন্ত সহজ সরল একজন মানুষ, যার ভেতরে বাইরে একদম মানে কোনো কিছু লুকিয়ে রাখতে পারেন না, ভান করতে পারেন না। হ্যাঁ, মানে যদি একটু ভান করার চেষ্টা করে তুমি তখন বুঝতে পারবে, সেটাও খুবই ইনোসেন্সে ঘেরা আর কি। তো যে ধরনের মানুষ এখন অ্যাকচুয়ালি সমাজে বিরল, নেই প্রায়, এত সহজ সরল বন্ধুবৎসল একজন মানুষ। হ্যাঁ, উনি ওনার যে পেশা তাতে তো প্রচণ্ড সফল, যে ধরনের বইলে তাতে তুমি বিলিভ না করতে পারো, বাট
প্রফেশনালি উনি কিন্তু তা নিয়ে কোনো ওনার ইগো নেই, কিছু নেই, টাকা পয়সা সেগুলো সমস্ত বন্ধুদের জন্যেই খরচ করছেন, সবাই মিলে একটা হই হই করতে পছন্দ করেন। হ্যাঁ, আমি আমি ওইখানে যেটা হয় সেটা হচ্ছে ওনার বিশেষত ওনার এই ইনোসেন্সের কারণেই কিছু সিচুয়েশন এমন তৈরি হয় যেটা হাস্য। মজার। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু উনি মজা করবার জন্য করছেন না, উনি খুব সরলভাবে হয়তো মানে আমি ওই পরিস্থিতিতে পড়লে হয়তো ভাববো যে আমি কি এটা এখানে বলবো, বললে হয়তো লোকে ইয়ে করতে পারে, উনি সেটা প্রিটেন্ড না করে উনি বলে ফেলবেন এবং সেই জন্যই মজাগুলো তৈরি হয়। আমি আলাদা করে মানে কখনো এই ক্যারেক্টারটাকে কমেডি চরিত্র হিসেবে দেখিনি, খুবই মানবিক সহজ সরল একজন মানুষ হিসেবে ইন্টারপ্রেট করেছি এবং এই সিচুয়েশনগুলো যে কমেডি তৈরি করে আমি সেটার মধ্যে ঢোকবার চেষ্টা করি সহজভাবে যদি সম্ভব। বাহ, অপূর্ব। এবার তাহলে কমলবাবুর কাছে আসা, শুটিংটা মানে আমরা খুব জেনারেলি প্রশ্ন করি যে শুটিংয়ে কতটা মজা করেছো। অবশ্যই মজা হলে আর তাহলে সেটা তৈরি হয় না, আমরা জানি, কিন্তু যেটা হয় আর কি কিছু ছোট ছোট তো এমন বিষয় বেরোয় যেটা থেকে আর কি মানে শুধুমাত্র ডিরেক্টর এবং কলাকুশলীরা জানেন, সেটা যদি কিছুটা হালকা পাওয়া যায় ছোঁয়া। মজা খুব একটা করার অবকাশ ছিল তা না। না, কারণ বিষয়টা ছিল হচ্ছে একটা তো হচ্ছে বাইরে গিয়ে শুটিং করা, তারপরে হচ্ছে যে শুটিংয়ে সবসময়ই একটা চাপ থাকে, যে কোনো ছবি হোক বা সিরিজ হোক যে কোনো জায়গাতে। সুতরাং মজার অবকাশ খুব যে ছিল তা না। আর সত্যি কথা বলতে কি, যেটুকু মজা হয় সেটা হচ্ছে ওই কিছু কিছু সিচুয়েশানে কিছু কিছু মজার পরিস্থিতি তৈরি হয়ে যায়। যেরকম ওই বললাম যে ওই গরমকালে গিয়ে শীতের পোশাক পরে কাজ করা এবং সেটা করতে গিয়ে তো স্বাভাবিকভাবেই নানা ধরনের কষ্ট অস্বস্তি এগুলো হতে থাকে। তো সেইগুলো মজার উপাদান হিসেবে এখন মনে হচ্ছে, তখন হয়তো হয়নি। তারপরে আরেকটা বিষয় নিয়ে প্রায়শই হয়, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হয় যে শুরুটা হয় বেশ ধীরে সুস্থে, একটা মানে আজকেই এই পৃথিবীতে শ্রেষ্ঠ ছবিটা তৈরি হওয়া শুরু হলো এই ধরনের গোছে। হ্যাঁ, এটা হচ্ছে সকাল 6টার সিন হয়, আর তারপর বেলা যত গড়ায় তত কত তাড়াতাড়ি বেশি সিন শ্যুট করা যায়, এরকম একটা তাড়া তৈরি হয়। তখন মনে হয় সকালবেলা কি করছিলাম, হ্যাঁ মানে একটু কিরম গয়ঙ্গচ্ছ ভাব ছিল, গয়ঙ্গচ্ছ ভাব তখন ছিল তা নয়, তখন নর্মালি হচ্ছিল, এখন অ্যাবনর্মালি হতে শুরু করে। এইসব নিয়ে হয় আর কি মজা। আচ্ছা, এই সংস্করণটা তো এর আগেও বহুবার আমরা দেখেছি অনেক রকম ভাবে আর কি, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল এই তৈরি করার বিষয়টা? আমার কাছে গোটা বিষয়টাই চ্যালেঞ্জিং এই জন্য, কারণ আমি জীবনে কখনো ডিটেকটিভ থ্রিলার কখনো মানে লেখার মধ্যেও ছিলাম না বা কোনোদিন ছবি বানানোর প্ল্যানও ছিল না। কিন্তু অফারটা যখন এলো তখন ভালো লাগলো একটা জায়গা থেকে, সেটা হচ্ছে যে দেখা যাক এরম একটা নতুন মানে আনচার্টেড টেরিটরি, সেখানে গিয়ে কি করা যেতে পারে। তো দেখা অভ্যেস ছিল, কিন্তু করা তো খুব একটা অভ্যেস ছিল না, সেটাই আমার কাছে বিরাট চ্যালেঞ্জিং ছিল। তারপরে আবার ফেলুদা জটায়ু এবং তোপসের ক্যারেক্টার অলরেডি মানুষের মনে গেঁথে গেছে, তো সেইটা আমার জন্য যেন আবার মানুষের মন থেকে সরে না যায়, সেই একটা দায়িত্বের জায়গা থাকে, চ্যালেঞ্জ থাকে। তো এই দুটো চ্যালেঞ্জই মেনলি ছিল। আচ্ছা, টোটাদা এবং অনির্বাণদার ক্ষেত্রে তো বোধহয় অন্যরকম চ্যালেঞ্জ, কারণ মানুষ একবার অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং যেভাবে ভেবে নিয়েছে চরিত্র দুটোকে, সেই বইয়ের পাতার মতো হয়ে ওঠা বা একটু অন্যরকম হলেও নিজেদের চরিত্রটাকে আবার এস্টাবলিশ করা, কারণ অলরেডি তোমাদের ফেলুদা এবং দেখে নিয়েছে লালমোহন বাবু হিসাবে, সেই জায়গাটা নিজেরা কি সেটাকে চ্যালেঞ্জিং রোল হিসেবে দেখেছো নাকি না শুধুমাত্র সেইভাবে চলেছো আর কি? না, এটা তো আমাদের আগে অলরেডি যেহেতু করেছি এবং প্রথম যখন এলো তখন মানুষের মানে দর্শকদের ভালোবাসা, অপছন্দ সবগুলোই আমরা শুনেছি এবং খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। তো সেইটা নতুন করে কিছু ছিল না, মানে ওইটা নিয়ে কোনো চিন্তা অ্যাকচুয়ালি কিন্তু প্রথমবারও চিন্তা করিনি ওটা নিয়ে। প্রথমবারও যখন আমরা করলাম, ফার্স্ট টাইম যখন আমরা করেছিলাম সৃজিতের সাথে, তখনও কিন্তু আমাদের শুধু আমি টোটা কল্পন বলে না, সৃজিতেরও এই স্পিরিট ছিল যে আমরা এটাকে আনন্দ করে বানাবো, যে আমরাও একটা ফেলুদা বানাচ্ছি, মানে সেটা যদি হয় সেরমভাবে, এবং সেটাই অ্যাকচুয়ালি হেল্প করেছিল আমাদের খুব ফ্রিলি কাজ করতে। এবং আমরা
আমাদের ট্রিবিউট হিসেবেই ভেবেছি সবসময়। কখনো এরকম কোনো কারোর মধ্যে স্পর্ধা ছিল না যে ওই উচ্চতায় আমরা পৌঁছবো বা ছাপিয়ে যাওয়ার চেষ্টা। ছাপিয়ে যাওয়ার চেষ্টা, মানে সেগুলো ভুলেও কারোর মধ্যে ছিল না। সেটাই কিন্তু মানে আমরা কন্টিনিউ করছি। আমাদের এক্ষেত্রে পরিচালক বদলে কমলদা হয়েছেন, কিন্তু কমলদা একদম প্রথমেই আমাদের রিলিফ দিয়েছেন যেটা বলে, সেটা হচ্ছে যে টোটাকে, আমাকে এবং কল্পনকে উনি যেভাবে দেখেছেন অলরেডি, ওনার সেটা খুব পছন্দের হয়েছেন এবং উনি ওই পোর্ট্রেলটাই চান, মানে এক্সিকিউশনের অ্যাপ্রোচটা যেন ওইটা থাকে। নতুন গল্পে নতুন পরিস্থিতিতে অন্যরকম হবে, কিন্তু অ্যাপ্রোচটা ওইটা আমাদের জন্য খুব রিলিফ ছিল যে উনি অন্য আর কিছু চাইছেন না আমাদের থেকে। হ্যাঁ, তো সেটা আমাদের অনেক সহজ করে দিয়েছিল কাজটা। অ্যাবসলিউটলি। শেষ করব, শেষের আগে অবশ্যই কমল বাবুর সাথে কাজের অভিজ্ঞতা শুনবো একটুখানি, টোটাদা এবং অনির্বাণ দাস। কমলদার সঙ্গে কাজ করার সবচেয়ে বড় ভালো লাগার দিকটা হচ্ছে যে অসম্ভব ভদ্র মানুষ। এটা আমার কাছে এটা ভীষণ ম্যাটার করে। ভদ্রতা, শিক্ষার তো মানে আমরা যেটাকে শিক্ষা বলে থাকি সেটা তো শিক্ষা নয়, সেটা বিদ্যা। বিদ্যা হচ্ছে পুঁথিগত, শিক্ষা হচ্ছে পারিবারিক। সেই শিক্ষা আর্টিস্টকে বা শিল্পীকে সেই স্বাধীনতা দেওয়া, এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমাকে যদি, এটাও তো আমারও এটা একটা এক্সপ্রেস করার জায়গা, তো আমি দুরকমভাবে কাজটা করতে পারি। হয় আমি নিজের মতো করে চরিত্রায়ন করে সেটাকে এক্সপ্রেস করতে পারি, অথবা ডিরেক্টর ঠিক যা যা বলছেন আমি ঠিক সেই জিনিসগুলো করি। আমি চেষ্টা করি এটা মিড পাথ, একটা মধ্যবর্তী পন্থা অবলম্বন করার। কারণ কি হয়, অনেক সময় যদি পরিচালক বলে দেয় ঠিক এরভাবে মাথাটা নাড়াবে, ঠিক মাথাটা নিচু করবে, তারপর ডায়লগ বলবে, তখন পারফরমেন্স আর আমার থাকে না। আমি তখন শুধুমাত্র একটি অবয়ব হয়ে থাকি, পারফরমেন্সটা তখন ডিরেক্টরের হয়ে যায়। অনেকে অবশ্যই এটা পছন্দ করেন, এবং সেখানে আমি বলছি না যে কোনো দোষ আছে। আমিও বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি যেখানে এই ডিরেকশনসগুলো এসেছিলো, কিন্তু শিল্পী হিসেবে যেটা আমি সবচেয়ে পছন্দ করি এবং মনে হয় সেখানে কাজ দেখানোর সুযোগ সুবিধা পাওয়া যায় যখন পরিচালক সেই স্বাধীনতা দেন। তার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে পরিচালক তার মানে আমার উপর বিশ্বাস রাখতে পারছে, এটা আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগায়। সেটা অবশ্য সৃজিত আমাকে সেই স্বাধীনতা দিয়েছিলেন। তবে কমলদা এই ব্যাপারে এতটাই ছেড়ে দিয়েছেন, তখন একটা সেন্স অফ রেসপন্সিবিলিটিও তৈরি হয়ে যায় যে না, আমি যেন আমার ডিরেক্টরকে লেট ডাউন না করি। তবে কমলদার সঙ্গে কাজ করা একটা মাদকতার মতো, কারণ মনে হয় যে আবার কবে কাজ করব, এই একটা নেশা ধরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা। বা অনির্বাণ দা। কমলদার সাথে এটা অ্যাকচুয়ালি আমার সেই হিসেবে টেকনিক্যালি বলতে গেলে এটা দ্বিতীয় কাজ। কারণ এর আগে একটা নাটকের টেলিভাইজড ভার্সন হয়েছিল একটি চ্যানেলের জন্য, তখন একটা নাটকে ওনার ডিরেকশনে আমি করেছিলাম, কিন্তু সেটা খুবই ব্রিফ, সেখানে খুব একটা আদান প্রদান যেটা পরিচালক এবং অভিনেতার মধ্যে হয় সেটা ঘটার কোনো স্কোপ ছিল না। এইখানে করতে গিয়ে আমার অনেক কিছুর মধ্যে যেটা খুব স্ট্রাইকিং এবং যেটা আলাদা করে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ফ্লোরে ডিরেক্টর এবং ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী পুরো ডিরেক্টরিয়াল টিম এত শান্ত, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, মানে কেউ জোরে কথা বলছে না, কেউ, এবং প্রত্যেকটা কথা একজন আরেকজনকে যে বলছেন, উনি আমাদেরকে বলছেন, টেকনিশিয়ানসদের যে ইনস্ট্রাকশন দিচ্ছেন, তার মধ্যে এত পরিমাণ রেসপেক্ট আছে। হ্যাঁ, সেইটা শিক্ষণীয়। মানে সেটা কিন্তু সবসময় আমরা দেখতে পাই না। কেউই, তাই বলে আমি বলছি না যে বাকিরা অভদ্র, কিন্তু মানে ওনারটা এত রিমার্কেবলি আলাদা তার থেকে, যে প্রত্যেককে সম্মান দেয়া এবং মানে পুরো টিমকে, ডিরেক্টরিয়াল টিমকে বলে রাখা যে তোমরাও কিন্তু মানে আমি যেটা করছি সেটাই করার চেষ্টা করো। হ্যাঁ, মানে সেটা আমি বলতে শুনিনি, কিন্তু দেখলে বোঝা যায় যে ইনস্ট্রাকশানই দেয়া আছে, যে কারণ সেই এডিরাই তো অন্য জায়গাতেও কাজ করেন, অন্য ডিরেক্টরের আন্ডারেও, কিন্তু এই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বিং পার্ট অফ মাই টিম ইউ শুড অলসো প্র্যাকটিস দিস, যে ওইটা কিন্তু কোনো অপশানই না যে আমি চেঁচাবো, হ্যাঁ, আমি একটু অভদ্রভাবে কখন কথা বলে ফেলবো। কারণ দিনের শেষে যে চাপটা আমরা ফিল করি তার থেকে অনেক বেশি চাপ কিন্তু ডিরেক্টরের থাকে, যেটা আমরা বুঝতে পারি না, কারণ আমি সেই জায়গায় নেই, আমাকে ওই কাজটা করতে হচ্ছে না। কিন্তু সেই সব সামলে নিয়ে এটা মেনটেন, এবং সেটা কিন্তু এমন না যে শিডিউলের প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন,
আমি তো অ্যাকচুয়ালি খুবই ইরিটেটেড হয়ে যাই তাড়াতাড়ি। আমি অনেকবার গিয়ে হয়তো আমার মনে থাকবে আমি বলেছি যে এই তুমি বলছো না কেন, যে এটাই এইকে এরকম করো, ওকে এরকম করো। মানে কিন্তু হ্যাঁ, সব চুপচাপ শুনে, কিন্তু তাতে মানে সেটা অ্যামেজিং। ঠিক তাই, এবার যেরকম আমরা রহস্যের সন্ধানে যাব, অলরেডি জঙ্গলের ভিতর তো ঢুকেই পড়েছি, আর সাথে যখন ফেলুদা, লালমোহন বাবু এবং অবশ্যই ক্যাপ্টেন অফ দ্য শিপ রয়েছেন, তাই এবার তাদের হাত ধরে যাওয়া। আর টোটাদার কথা ঠিক যেরকম ছিল যে এবার হয়তো দর্শকের এটা দেখার পর সেই মাদকতায় ভাসবেন, আবার কবে একসঙ্গে সবাইকে দেখতে পাওয়া যাবে। তো আপাতত যেটা দেখার অপেক্ষায়, শীতকাল হইচইতে সকলে মিলে উপভোগ করবে, কি বলবে তাদের জন্য? হইচইয়ের প্ল্যাটফর্মে আগামী 24 তারিখ অর্থাৎ ক্রিসমাস ইভের দিন আসছে ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজের নতুন সিজন বা নতুন পর্ব, রয়্যাল বেঙ্গল রহস্য। তাতে আপনাদের যারা পরিচিত, জনপ্রিয় এবং চেনা মুখ রয়েছেন তাঁরা তিনজনই আছেন। অবশ্যই দেখবেন এবং দেখে আপনাদের যা ফিডব্যাক, যা মনে হবে, ভালো খারাপ যাই মনে হবে, অবশ্যই জানাবেন। হ্যাঁ, ওই প্রাইমারিলি ওই ব্যাপারটাই। আমরা তো আছি যারা আমরা ট্রায়ও, তাছাড়াও এই সিজনে দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, প্রতীক দত্ত এবং আরও অনেকে, আমি হুট করে সবসময় নাম সব মনে রাখতে পারিনি, তারা অভিনয় করেছেন। এবং সেই টিমের সাথে মানে অভিনয় করা, সেটাও একটা এক্সপিরিয়েন্স। অনেকের সাথে আমি লাইফে প্রথম অভিনয় করলাম, যেমন দীপঙ্কর দে। তো আপনারা দেখে মুগ্ধ হবেন ওনার চরিত্রায়ন, তো সেই কারণেও দেখবেন। টোটাদা, আমি অনুরোধ করব আপনাদের, এই শীতকাল ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে 25 তারিখে, অবশ্যই হলে যাবেন এবং যখন বাড়িতে থাকবেন বা যখন সময় বার করতে পারবেন, হইচই অ্যাপে রয়্যাল বেঙ্গল রহস্য, ফেলুদা গোয়েন্দাগিরি নতুন সিজন রয়্যাল বেঙ্গল রহস্য অবশ্যই দেখবেন। যদি অ্যাপটা ডাউনলোড না করা হয়ে থাকে তো অবশ্যই হইচই ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন। আর 24 তারিখ থেকে ফেলুদার নতুন অ্যাডভেঞ্চার শুরু, আসুন আমাদের সঙ্গে সামিল হন এই অ্যাডভেঞ্চারে। আপনাকেও আমরা আমাদের সঙ্গে চাই, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ টোটাদা, অনির্বাণদা এবং কমলবাবু, আপনাদের তিনজনকেই। এবং অবশ্যই এই শীতটা কিন্তু একেবারে জমজমাট হতে চলেছে, তার কারণ হইচইতে আসতে চলেছে আপনাদের খুব প্রিয় ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য। এই রহস্যের সন্ধানে আপনারা সাক্ষী থাকছেন। তো আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আরও এরকম ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।